আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকবৃন্দ। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকবৃন্দ এইটা কিন্তু দ্বিতীয় পর্ব। এর আগেও কিন্তু একটা পর্ব রয়েছে এবং সেখানেও আমরা পশ্চিমবাংলা এবং আমাদের বাংলাদেশের বিশিষ্ট লেখকদেরকে নিয়ে আলোচনা করেছি এবং বেশ কিছু তথ্য সেখানে দিয়েছিলাম। পাশাপাশি প্রথম পর্বের মতো আজকে দ্বিতীয় পর্বে কিন্তু বাংলা সাহিত্যের বেশ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অর্থাৎ যাদের নিয়ে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে এরকম কিছু লেখকদেরকে নিয়ে আমরা আজকে কথা বলবো এবং বেশ কিছু তথ্য বাংলা সাহিত্যের আর যে উক্তিগুলো বাংলা সাহিত্যে অনেক বেশি পরিচিত বা পরীক্ষায় আসার মতো সেরকম কিছু উক্তি নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আমরা এই আজকের পর্বের মূল ধাপে চলে যাই। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আনিসুজ্জামান বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক ও মনীষী অধ্যাপক। তার জন্ম 1937 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি কলকাতায়। ঢাকার প্রিয়নাথ স্কুল থেকে প্রবেশিকা অর্থাৎ এটাকে বলা হচ্ছে এসএসসি আর কি, প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1953 সালে জগন্নাথ কলেজ থেকে আইএ পাশ করেন। পিতা ডক্টর এটিএম মোয়াজ্জেম ও মাতা সৈয়দা খাতুন। তিনি 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি উচ্চতর শিক্ষা লাভ করেছেন শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি শিকাগো হচ্ছে আমেরিকার একটা শহরের নাম। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন। অর্থাৎ তিনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি থাকতে পারবেন। এই জন্যই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক। এবং আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, 18 শতকের চিঠি, পুরনো বাংলা গদ্য, বাঙালি নারী, সাহিত্যে ও সমাজে, বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, ইহজাগতিকা ও অন্যান্য, সংস্কৃতি ও সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ ইত্যাদি। সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডিলিট এবং ভারত সরকারের পদ্মভূষণ সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তার মৃত্যুর দিনটা কেন দেওয়া নেই, কারণ তিনি আজকে যখন আমি ভিডিও করছি যে সময়ে এই পর্যন্ত সময় কিন্তু তিনি এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন, তাই এখানে ওনার মৃত্যুর দিন উল্লেখ করা হয়নি, খুব স্বাভাবিক। তো আমরা দেখতে পাচ্ছি যে ওনার সাহিত্যেও কিন্তু যেরকম অনেক অবদান রয়েছে, পাশাপাশি উনি কিন্তু দেশ বিদেশে আমাদের পাশের দেশের এবং আমাদের দেশের বেশ কয়েকটা পুরস্কারও তিনি পেয়েছেন। বিশেষ করে উল্লেখযোগ্য ভারত সরকারের পদ্মভূষণ যেটা, এটা কিন্তু অনেক উল্লেখযোগ্য একটা পুরস্কার বা সম্মাননা। তো এরপরে আমরা আরও একজন বিশিষ্ট লেখক নিয়ে কথা বলবো। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে নিয়ে কথা বলতে গেলে বেশ সময় নিয়ে কথা বলতে হবে। আমরা আগে একটু পড়ে ফেলি, তারপর আস্তে আস্তে তার সম্পর্কে আমরা জানবো। আধুনিক বাংলার কবিতার অগ্রদূত হিসেবে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, জননী হচ্ছে জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানেই গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। মাইকেল মধুসূদন দত্ত 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজের 7ম শ্রেণীতে ভর্তি হন। সেখানে ছাত্র অবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি
পিতৃ প্রদত্ত নামের শুরুতে মাইকেল নাম যোগ করেন। আর এই ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরের বিশপ কলেজে ভর্তি হতে হয়। আর এইখানেই তিনি গ্রিক, লাতিন ও হিব্রু ভাষার সুযোগ পান। তো এই সকল ভাষায় যখন তিনি শিক্ষার সুযোগ পান, পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু পাণ্ডিত্য ছিল বহু ভাষার প্রতি। ইংরেজি ও সংস্কৃতি সহ ফরাসি, জার্মান ও ইতালীয় ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজে থাকা অবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। এখানে আপনাদেরকে বেশ কয়েকটা তথ্য একটু দিতে চাই। এই কথাগুলো যতটুকু বলা হয়েছে যদি একটু বলি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্তের যে জন্ম, সেই জন্মের সময়টা যদি আমরা একটু খেয়াল করি যে 1824, আর উনি কিন্তু মারা গিয়েছিলেন 1873 সালে। এই যে 1824 এবং 1873 এই পুরো সময়টা আমরা জানি যে পুরোটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে। তো এই ব্রিটিশ টাইমে হওয়ার কারণে ওনার কিন্তু ব্রিটিশদের প্রতি একটা প্রীতি ছিল, অর্থাৎ তাদের মতো করে তার যে স্টাইল, তার যে কথা বলা, তার যে গেট আপ, তার যত রকমের কার্যকলাপ সব কিছু কিন্তু ব্রিটিশদের মতো হয়েছিল। উনি অনেক ভাষার উপর তার পাণ্ডিত্য তো ছিলই, কিন্তু ইংলিশের প্রতি, অর্থাৎ ওই ব্রিটিশদের যে ভাষা ইংলিশ, সেই ইংলিশের প্রতি তার কিন্তু আগ্রহ অনেক বেশি। তা উনি মনে করেছিলেন উনি যদি এই বাংলাতে লেখালেখি করেন তাহলে হয়তো ওনার তার যে প্রতিভা, সেই প্রতিভাটা হয়তো বিকশিত হবে না। উনি মনে করেছিলেন উনি ইংরেজিতে লিখলে তার লেখা সবাই পড়বে, আর বাংলায় লিখলে শুধুমাত্র যারা বাংলা ভাষা পড়তে পারে তারা শুধুমাত্র তার সাহিত্যকে পড়বে। কিন্তু তিনি যদি ইংলিশে লেখেন তখন সেই সাহিত্যটা বিশ্বের সবাই পড়বে। তো পরবর্তীতে মূলত তার যে অবস্থান, সেই অবস্থান থেকে সরে এসে তিনি ধর্মটাকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পরবর্তীতে তিনি বিদেশে অবস্থান করেন, বিলেতে চলে যান এবং সেখান থেকে ইংরেজি সাহিত্যের জন্য অনেক বেশি পরিশ্রমও করেন এবং সাফল্য তিনি পান, কিন্তু তাকে কেউ স্বীকৃতি দিচ্ছে না। তার একটাই মাত্র কারণ, তিনি তো বাঙালি। তিনি যেহেতু বাঙালি, তো বাঙালি হওয়ার কারণে তার ইংরেজ কবি হিসেবে কেউ তাকে স্বীকৃতি দিচ্ছিল না। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তার ফিরে আসা উচিত নিজের ভাষার কাছে। পরবর্তীতে তিনি নিজের ভাষায় ফিরে আসেন এবং তার যে বৈবাহিক জীবন সেটাও কিন্তু তিনি দেশের বাইরেই করেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী এরকম দুইজনকে তিনি বিবাহ করেন। প্রথমজনকে বিয়ে করার পর তার সাথে যখন ডিভোর্স হয়ে যায়, পরবর্তীতে কিন্তু তিনি আরেকটা বিবাহ করেন। তো এই হচ্ছে মোটামুটি তার জীবনের ছোট্ট করে যদি গল্পটা বলি, তো ওনার বাবা কিন্তু মূলত ওনাকে প্রথমে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, পরবর্তীতে উনি আবার দেশে ফিরেছিলেন যখন কিনা উনি বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, আমার এটা ভুল সিদ্ধান্ত ছিল, আমার আসলে বাংলাতেই অনেক কিছু লেখার প্রয়োজন ছিল। এতে করে দেখা যায় এই যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি যে প্রথমে ইংরেজি সাহিত্য পড়তেন এবং তিনি লিখতেনও বটে, এই জন্য তখনকার সময় ইংরেজি সাহিত্যের যে আধুনিকায়নগুলো বা ইংরেজি সাহিত্যের মূলত যেখানে যে বিষয়গুলো এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে প্রবেশ করেনি, সেই বিষয়গুলো মাইকেল মধুসূদন দত্ত কী করেন, বাংলা সাহিত্যে প্রবেশ করান। আর তাতে করে বাংলা সাহিত্য তখনকার সময়ের আধুনিক বাংলা সাহিত্যে প্রবেশ করার সুযোগ পায়। আর এই কারণেই কিন্তু দেখা যায় প্রথমে একটা কথা বলা হচ্ছে আধুনিক বাংলার কবিতার অগ্রদূত। কেন বলা হচ্ছে, আশা করি তার উত্তরটা আমি দিতে পেরেছি। এরপরে আমরা পরের ধাপে যাই। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আরও বেশ কিছু কথা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাতৃভাষা বাংলা রচিত অমর কাব্যের স্রষ্টা তিনি। রোমান্টিক ও ধ্রুপদী সাহিত্যের আশ্চর্য মিলন ঘটেছে তার সাহিত্যে। দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং নারী জাগরণ মাইকেল মধুসূদনের সাহিত্যের প্রধান সুর। মধুসূদন পূর্ব 1000 বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। আচ্ছা, এটি একটি পয়ার মূলত কি 14 চরণে লেখা কবিতাকেই 14 চরণে যে লেখা যে ছন্দ সেটাকেই মূলত পয়ার বলা হচ্ছে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে একটি চরণের শেষে
আরেকটি চরণের মিল ছিল ওই ছন্দের অনড় একটা প্রথা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার এই প্রথাকে তিনি ভেঙে দিলেন। তারপরে তিনি প্রথম চরণের সঙ্গে দ্বিতীয় চরণের মিল রক্ষা করেননি বলেই তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। তার শ্রেষ্ঠতম কীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্য। এই ছন্দের সফল প্রয়োগ ঘটে। তবে মেঘনাদবধ কাব্য এটাকে আমরা মনে রাখবো কিন্তু অন্য কারণে, কারণ মেঘনাদবধ কাব্য কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। মহাকাব্য হচ্ছে সেটা যেটার মধ্যে কি থাকবে, কাব্য ঠিক আছে, কিন্তু এই মহাকাব্যের ভিতরে কাহিনী থাকবে, অর্থাৎ যুদ্ধের কাহিনী থাকবে। তো এই যে তিনি দুটো কারণ, মেঘনাদবধ কাব্যের মধ্যেও কিন্তু তিনি নিজের মতো করে তার মেঘনাদবধ কাব্য যেরকম রচনা করেছিলেন, মেঘনাদকে বধ করেছিলেন, এটা তার নিজের ইচ্ছায়। তার কাছে মনে হয়েছিল যে মূলত যে ভিলেন সেই হচ্ছে মূলত নায়ক, আর নায়ককে তিনি ভিলেন বানিয়েছিলেন এই মেঘনাদবধ কাব্যে, রামায়ণের উল্টো করে দিয়েছিলেন। তো এই কারণেই কিন্তু উনি উনার নিজের মতো করে এই মেঘনাদবধ কাব্যে উনি নিজের উপস্থাপনা করেছিলেন। আর উপরে একটা কথা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল ওই ছন্দের অনড় প্রথা। তো সেই পয়ার থেকে তিনি যে অমৃতাক্ষর ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দের যে নতুন করে যে সৃষ্টি করলেন, এই যে প্রথাকে তিনি ভাঙলেন। এই যে বাংলা সাহিত্যের প্রথমে তিনি ঢুকেই যে প্রথমেই যে দুই ধরনের প্রথাকে তিনি ভেঙে দিলেন, যেটা এতদিন ধরে সবাই চলে আসছিল বা বিশ্বাস করে আসছিল। তো এই যে প্রথা ভঙ্গন করার কারণে এই আমাদের মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু বলা হয় প্রথা বিরোধী লেখক। এবং আরও একটা কথা যদি আমি এখানে যোগ করি, যে যদি আমরা কখনো বিদ্রোহী কবিতা যদি কারোর নাম যদি বলি, তাহলে অবশ্যই সবার আগে নাম আসে কার, কোনো সন্দেহ নেই, বিদ্রোহী কবি হিসেবে আমরা যাকে চিনি তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কিন্তু যদি প্রশ্নটা এরকম করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, তাহলে কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত। তো এই কথাটা আমরা অনেকেই জানি না। তো এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে অনেক বেশি সুপরিচিত, কিন্তু যদি প্রথম কোনো বিদ্রোহী কবির নাম বলা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের নাম সবার আগে বলতে হবে। তো তার শ্রেষ্ঠতম কীর্তি মেঘনাদবধ কাব্য। তো এই মেঘনাদবধ কাব্য কিন্তু একটা মহাকাব্য, আমি আগেই বলেছি। এখানে যুদ্ধের কাহিনী ছিল, আর মহাকাব্যে কিন্তু যুদ্ধের কাহিনী থাকা আবশ্যক। এই ছন্দে আরও নতুন কিছু বিষয় তিনি যোগ করেছিলেন বলে একে বলা হয় 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দ। তো বাংলায় মাইকেল মধুসূদন দত্ত আরও একটা জিনিস সৃষ্টি করেন, সেটা হচ্ছে বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। এইখানে খুব ভালো করে একটা কথা খেয়াল করতে হবে, আমি কিন্তু এখানে লিখেছি বাংলায়, আমি কিন্তু একবারও বলিনি সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেট কবিতার প্রবর্তক অর্থাৎ প্রথম সনেট কবিতা যিনি লিখেছিলেন তার নাম পেত্রাক, তিনি একজন ইতালীয় কবি। আর বাংলায় প্রথম, বাংলাতে সনেটের প্রথম না, বাংলায় সনেট প্রথম লিখেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো এই যে বাংলায় সনেট কবিতা তিনি লিখলেন, এই বাংলায় সনেট কবিতার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। তো এই চতুর্দশপদী কবিতা বলি, এর মধ্যেও কিন্তু 102টা সনেট কবিতা রয়েছে। তো 102টা সনেট কবিতার মধ্যে অনেকগুলো সনেট কবিতা আমরা এসএসসি এবং এইচএসসি সেখানেও কিন্তু পড়েছিলাম কম বেশি। এবং এটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে সেখানে 14 মাত্রার যে চরণ সেটা থাকে এবং অন্তমিলকরণও সেখানে থাকে। পাশাপাশি প্রথম 8 স্তবক সেখানে হচ্ছে কবি ভাবের প্রবর্তনা করেন, এবং পরের 6 স্তবকে মানে 14 যে লাইন, মানে 14 লাইনেরই কবিতা হয়, এই 14 লাইনের মধ্যে প্রথম 8 লাইন থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা, এবং পরবর্তী 6 লাইনে থাকে হচ্ছে ভাবের শেষ পরিণতি। তো এইভাবে কিন্তু সনেট কবিতা লেখা হয়। তো প্রথম সনেট কবিতা কিন্তু মাইকেল বাংলাতেই লেখেন,
আর পরবর্তীতে অনেকেই লিখেছেন, কিন্তু প্রথমটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তই শুরু করেছিলেন। এবং প্রথম যে পত্রকাব্য সেটাও তিনি লিখেছেন, প্রথম নাটক সেটাও তিনি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। তার প্রথম নাটকের নাম হচ্ছে, এখানে আমি একটু আগেই একটু পরে আমরা দেখতে পাবো, সেটা শর্মিষ্ঠা। এটা হচ্ছে তার প্রথম লেখা নাটক। প্রথম পত্রকাব্য লিখেছেন এবং প্রথম বিদ্রোহী যে নাটক সেটাও তিনি লিখেছেন। এবং সর্বপ্রথম প্রহসন রচনা সেটাও কিন্তু মাইকেল মধুসূদন দত্তই লিখেছেন। আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অনেক কিছুই প্রথমে করেছেন। যেমন অমিতাকর ছন্দটা ইনি সর্বপ্রথম এনেছেন, প্রথম যে বাংলা সাহিত্যে যে মহাকাব্য তিনি লিখলেন, প্রথম নাটক, তারপর প্রথম যে প্রহসন, পত্রকাব্য, এই সব কিছুই কিন্তু উনি সর্বপ্রথম নিয়ে আসেন। তো চলুন আমরা সেগুলো একটু পড়তে থাকি। তো বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটের উপর থেকে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এগুলো হচ্ছে উল্লেখযোগ্য নাটক। প্রহসন রচনাটা মূলত হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। যে ব্যঙ্গাত্মক যে রচনাগুলো করা হয়, যে মূলত এখানে হাসির যে উপাদানগুলো থাকে, সেই হাসির উপাদানগুলো হচ্ছে ক্রিটিসাইজ করে, মূলত যে বিষয়টা নিয়ে কথা বলা হয় সেই বিষয়কে ক্রিটিসাইজ করা হয় বা সেই ব্যক্তিকে ক্রিটিসাইজ করে কথা বলা হয়। কিন্তু সেখানে এমনভাবে বলা হচ্ছে সরাসরি তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে না, এখানে ভালোভাবে তাকে হচ্ছে ক্রিটিসাইজ করা, ভালো কথাই তার জবাব দেওয়া। এই ধরনের অনেক ধরনের রচনা থাকে, এই সকল রচনা মূলত ব্যঙ্গাত্মক রচনা বলা হয়। এটার ভালো নাম হচ্ছে প্রহসন। তো এই ওনার যে দুটি অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি রয়েছে সেটা হচ্ছে প্রহসনের একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ের রোগ, এটা তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তো তার কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা বলি। আমি আগেই বলেছি এখানে উনি সবগুলো সনেট কবিতা একসাথে লিখেছেন এবং সেখানে 102টা সনেট কবিতা রয়েছে এবং 102টার মধ্যে প্রথম যে সনেট কবিতা সেটা হচ্ছে বঙ্গভাষা। তারপরে 1873 খ্রিস্টাব্দে 19শে জুন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা পরের ধাপে চলে যাই। আমরা এই ধাপে আলোচনা করব জীবনানন্দ দাশ সম্পর্কে। কবি জীবনানন্দ দাশ হচ্ছেন মূলত নিঃসর্গ প্রেমের কবি। তো নিঃসর্গ প্রেমের কবি আর হচ্ছে জসীমউদ্দিনকে বলা হয় হচ্ছে পল্লী কবি। এখন জীবনানন্দ দাশ এবং জসীমউদ্দিন এই দুইজনের মধ্যে কিন্তু একটা মিল রয়েছে, তবে এই দুইজনকে আলাদা করা হয় যেখানে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ তিনিও কিন্তু গ্রামকে নিয়ে লিখেছেন, আবার জসীমউদ্দিন তিনিও কিন্তু গ্রামকে নিয়ে লিখেছেন। এখন জসীমউদ্দিন আর জীবনানন্দ দাশ এই দুইজনের মধ্যে একটা বেসিক পার্থক্য হলো, জসীমউদ্দিন লিখেছেন পল্লী কবি হিসেবে তাকে বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু তিনি পল্লীর মানুষকে নিয়ে লিখেছেন। আর জীবনানন্দ দাশ তাকে বলা হচ্ছে নিঃসর্গ প্রেমের কবি, অর্থাৎ তিনি পল্লীর প্রকৃতি নিয়ে লিখেছেন। তো এই হচ্ছে দুইজনের মধ্যে একটা বেসিক পার্থক্য। তো এই জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। 1899 সালের 17 ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ ছিলেন বরিশালের ব্রজমোহন। এই ব্রজমোহন কলেজ অনেকেই আমরা চিনে থাকবো, বা এখানে যারা বরিশালে অনেকেই জন্মগ্রহণ করেছেন, যাদের বাড়ি বরিশাল, তারা কিন্তু অনেকেই এই ব্রজমোহনে পড়াশোনা করেছেন। ব্রজমোহন মূলত কিন্তু হচ্ছে বিএম কলেজ নামে পরিচিত। ব্রজমোহনের কিন্তু ভাইয়ের আরেকটা কলেজ ছিল, সেটা হচ্ছে বিএল কলেজ। তো এই ব্রজমোহনটাই বেশি সবার কাছে বেশি বিখ্যাত। বিএল এবং বিএম দুটোই বাংলাদেশের অনেক বিখ্যাত কলেজ। তো সেই কলেজের স্কুলের প্রধান শিক্ষক এবং মা কুসুম কুমারী দাশ ছিলেন সেকালের বিখ্যাত কবি। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবেই তিনি জীবন অতিবাহিত করেন।
এখানে দেখার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে যারা অবদান রাখছেন এরকম কিন্তু আমরা অনেককেই দেখে থাকি, শুধু ইংরেজি সাহিত্য নয়, ইংরেজি সাহিত্যে তারা নিজে অধ্যাপক ছিলেন এবং তার যে বিষয় ইংরেজি ছিল, এরকম অনেক কবি আমরা পেয়ে থাকি। এবং আরও মজার বিষয় হচ্ছে যে শুধুমাত্র ইংরেজি সাহিত্যই নয়, যারা বাংলা সাহিত্য অবদান রেখে গিয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু বাংলাতেই পড়াশোনা করেছেন, বিষয়টা কিন্তু তা নয়। অনেক লেখক রয়েছেন, বাংলাদেশেরও অনেক লেখক রয়েছেন, পশ্চিমবঙ্গের অনেক লেখক রয়েছেন, যে সকল লেখক কিন্তু তারা কখনোই বাংলা সাহিত্যের প্রতি তাদের পড়াশোনা ছিল না, কিন্তু তারা গবেষণা বা তার সৃষ্টি, তার লেখা সবকিছু কিন্তু বাংলা সাহিত্যের উপরই ছিল। আমাদের দেশে যদি শ্রেষ্ঠ দুইজন কারোর কথা বলি তাহলে হুমায়ুন আহমেদের নাম তো বলতেই হবে, আর যদি আরেকজনকে বলি তিনি হচ্ছেন সৈয়দ শামসুল হক। ওনারাও কিন্তু বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেননি, কিন্তু পরবর্তীতে বাংলা সাহিত্যের অবদানটা অসামান্য। এরপর দেখা যায় যে কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবে এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা নেই। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিররূপময় বলে আখ্যায়িত করেছেন। এইটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখানকার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে যে এই যে তার যে কাব্য বৈশিষ্ট্য জীবনানন্দ দাশের, এই কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিত্ররূপময়, দুঃখিত আমি এটা একটু আগে ভুল পড়ছিলাম, এটা হচ্ছে চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এরপরে এছাড়াও ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি। তাহলে বুদ্ধদেব বসু কিন্তু তাকে আলাদা একটা কবির উপাধি হিসেবে তিনি বলেছেন, সে হচ্ছে নির্জনতম কবি। উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন ও আলো আধারের ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব। তার নৈসর্গিক কবিতা বাঙালি জাতিসত্তার বিকাশের আন্দোলনে ও 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্য তার বিশেষ স্থান রয়েছে। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরা পলক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। এই বনলতা সেন সম্পর্কে যদি বলি যে জীবনানন্দ দাশের যদি কোনো নাম প্রথমে বলা হয় তো সেই নাম বলার পর সর্বপ্রথম যেটা নাম, তার লেখা, তার সৃষ্টি সর্বপ্রথম যেটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে বনলতা সেন। বনলতা সেনের কবিতা পড়েননি এরকম খুব কম লোকই পাওয়া যায়। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, রূপসী বাংলাও এটা আমরা অনেকেই পড়েছি, কারণ আমাদের অনেক পাঠ্যপুস্তকের যে কবিতাগুলো ছিল সে পাঠ্যপুস্তকের কবিতার মধ্যে কিন্তু রূপসী বাংলার কবিতা অনেকগুলোই ছিল, আমরা অনেকেই পড়েছি। তারপর কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যদান ও সুতীর্থ তার বিখ্যাত দুটি উপন্যাস। জীবনানন্দ দাশ 1954 সালে 22 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারা যান। আমরা তার পরের ধাপে চলে যাই। এই ধাপে আমরা পড়ব হচ্ছে সুফিয়া কামাল সম্পর্কে। তো সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট একজন মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃত বা অভিভাবক যাই বলি না কেন। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। ইনিও কিন্তু বরিশালে। তো বরিশালে আমরা দেখতে পাচ্ছি অনেক বিশিষ্ট লেখক রয়েছেন এবং জীবনানন্দ দাশ কিন্তু তিনি বলেছিলেন তিনি যদি সুযোগ পান, তার যদি পুনর্জন্মের যদি সুযোগ থাকে তিনি কিন্তু বরিশালেই জন্মগ্রহণ করবেন, এটা তিনি বলেছিলেন। কারণ উনি চাননি যে বরিশাল বাদ দিয়ে আর কোথাও ওনার জন্মগ্রহণ হোক, এটা উনি নিজেও চাননি, উনি ওনার জীবদ্দশায় কিন্তু ভুলে গিয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুফিয়া কামালের যে বাড়ি, ওনার বাড়িও কিন্তু হচ্ছে বরিশালে এবং তার যে পৈতৃক নিবাস সেই পৈতৃক নিবাস কুমিল্লাতে। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। সে সময়ে সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন এবং
সেই সময়ে স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। আর ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামালের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষায় ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবে বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যাত্ত পৃথিবী ইত্যাদি। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখে গেছেন। বাংলা একাডেমি পুরস্কার হিসেবে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা পরবর্তীতে যে কবির নাম পড়ব বা যার সম্পর্কে একটু জানবো, তিনি হচ্ছেন আহসান হাবিব। তার সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জেনে নিব। তো আহসান হাবিব বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলার, তার মানে ইনিও কিন্তু বৃহত্তর বরিশাল বিভাগের একজন। তো পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে 1917 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিজউদ্দিন হাওলাদার এবং মাতার নাম জমিলা খাতুন। স্কুল জীবনেই তার কবিতা লেখার হাতেখড়ি। বরিশালের ব্রজমোহন অর্থাৎ জীবনানন্দ দাশ, তাকেও আমরা দেখেছিলাম ব্রজমোহনে পড়তে, এবং বরিশালের ব্রজমোহন কলেজ অর্থাৎ বিএম কলেজ অধ্যয়নরত অবস্থায় কবিকে কলেজ ছেড়ে ভাগ্য অন্বেষণ বলতে অর্থাৎ তিনি মূলত কাজের সন্ধানে, ভাগ্য সন্ন্যাসে বলতে এখানে ভাগ্য অন্বেষণ করতে এই জন্য যান, তখনকার সময়ের কিন্তু দেশভাগ হয়নি, তো একসাথে ছিল ভারতবর্ষ সবাই। এই জন্য ভাগ্য অন্বেষণ করার জন্য তাকে কলকাতায় চলে আসতে হয়, এবং সেখানে এসে তিনি পত্রিকা, রেডিও, প্রকাশনা সংস্থা প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত হলেও আহসান হাবিব শেষ পর্যন্ত সাংবাদিকতা, বিশেষ করে পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবেই জীবিকা অর্জনের পথ বেছে নেন। 1905-এর দিকে তিনি কলকাতা ছেড়ে ঢাকা আসেন। বেশ কয়েকটি পত্রিকার কাজ করার পরে 1964 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দৈনিক বাংলা, অর্থাৎ তৎকালীন পাকিস্তান, দৈনিক পাকিস্তান আর কি, সেই সময় হচ্ছে দৈনিক পাকিস্তান। আর দৈনিক বাংলা হচ্ছে মূলত হচ্ছে এই আমাদের কিন্তু খুব কাছাকাছি মতিঝিলের একটা কাছাকাছি একটা জায়গার নামও আছে দৈনিক বাংলা। তো সেই যে দৈনিক বাংলা মূলত আগে ছিল হচ্ছে দৈনিক পাকিস্তান। পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে আমৃত্যু তিনি এই পত্রিকার সঙ্গেই যুক্ত ছিলেন, অর্থাৎ আমৃত্যু বলতে একদম মৃত্যু পর্যন্ত তিনি এখানে ছিলেন। এবং তিনি 1961 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং 1978 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। এবং তিনি ছিলেন হচ্ছে স্বল্পভাষী, আত্মমগ্ন, স্পষ্টবাদী। এই কবি মূলত ছিলেন হচ্ছে মানবদরদী শিল্পী। দেশ ও জনতার প্রতি ছিল তার গভীর সংবেদনশীলতা। ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, যুক্তি বিচারের আলোকে এক সুগভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা তার কবি প্রতিভার মূল সুর। কবি আহসান হাবিবের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ সেগুলো হচ্ছে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, মেঘ বলে চৈত্রে যাব, দুহাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি। এছাড়াও তিনি উপন্যাস ও শিশু সাহিত্যেও তার বিশেষ আগ্রহ ছিল। 1985 খ্রিস্টাব্দের 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা একটু পরের ধাপে চলে যাই। আমরা এই ধাপে আলোচনা করব বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যকর্ম নিয়ে। তো এই যে বাংলা সাহিত্যকর্ম, এটা মূলত হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এগুলো অনেক তথ্য, তো যে তথ্যগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করব সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। তো আশা করি আপনারা যদি এখান থেকে অথবা এর বাইরেও যদি পড়তে চান কোনো সমস্যা নেই, তবে এখান থেকে যদি পড়েন তাহলে আপনাদের পরীক্ষার জন্য আশা করি অনেক উপকারে আসবে।
তো আমরা এই পর্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাংলা সাহিত্যের বিখ্যাত যে ছোট গল্প এবং গল্পগ্রন্থ তাদেরকে নিয়ে। আমরা বেশ কয়েকজন বিখ্যাত যারা লেখক রয়েছেন, আমরা তাদের লেখা নিয়ে আমরা কথা বলবো। তো শওকত ওসমান, তার যে গল্পগুলো সেগুলো হচ্ছে প্রস্তর ফলক, সাবেক কাহিনী, ওটন সাহেবের বাংলো, জুনু আপা ও অন্যান্য গল্প, জন্ম যদি তব বঙ্গে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, পুরাতন খঞ্জর, বিগতকালের গল্প, মনিব ও তাহার পুকুর, নেত্রপথ, উভশৃঙ্খ, গেহু, তিন মির্জা, মজেজা। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সবাই তো আমরা চিনি, বেসিক্যালি তিনি একজন ঔপন্যাসিক, এবং এটা আমি আগেও যদি অন্যান্য ভিডিওতে শরৎচন্দ্রকে নিয়ে আলোচনা করে থাকি তাহলে এটা বলা হয়ে থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন একজন ঔপন্যাসিক হিসেবে সবার কাছে আমাদের কাছে পরিচিত। তো শরৎচন্দ্র উপন্যাস বলা হয়ে থাকে যে যদি ঔপন্যাসিক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে কেউ থাকেন তাহলে অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকেই মনে করে থাকেন এই বর্তমান প্রজন্মের হুমায়ুন আহমেদই বোধহয় সবচেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু যারা শরৎচন্দ্র সম্পর্কে জানেন তারা সবাই এটা এক বাক্যে বলতে বাধ্য যে হুমায়ুন আহমেদের জনপ্রিয়তার কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার তার ধারে কাছেও ছিল না। তো জনপ্রিয়তাদের শীর্ষে যদি বলতে হয় ঔপন্যাসিক হিসেবে অবশ্যই শরৎচন্দ্রের নাম সবার আগে থাকবে। তো ওনার যে উল্লেখযোগ্য যে ছোট গল্পগ্রন্থ হচ্ছে মন্দির মহেশ, বিলাসী, যেটা আমরা অনেকেই পড়েছি এইচএসসিতে, ছবি, বড় দিদি, বিন্দুর ছেলে, পথ নির্দেশ, রামের সুমতি অনেক বিখ্যাত আমরা সবাই জানি, এবং মামলার ফল। অন্নদা শঙ্কর রায়, উনি একজন বিখ্যাত কবি। তো ওনার যে লেখা, এই অন্নদা শঙ্কর রায় এই বিখ্যাত লেখকের বেশ কিছু ছোট গল্প হচ্ছে প্রকৃতির পরিহাস, মন বপন, যৌবন জ্বালা, কামিনী কাঞ্চন। আখতারুজ্জামান ইলিয়াস, ওনার আখতারুজ্জামান ইলিয়াসের যদি বলি তাহলে অন্য ঘরে অন্য স্বর, খেয়ারি, দুধ ভাতে উৎপাত, দোদকের ওম, কাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর মহাপতঙ্গ, হারেম, যোগ, এটা হচ্ছে আবু ইসাকের, এবং শেষ রাত্রির তারা, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা, ল্যাংড়ি জীবন, এক জোড়া প্যান্ট ও অন্যান্য গল্প, এগুলো হচ্ছে আবু জাফর শামসুদ্দিনের। এরপরে আমরা দেখতে পাচ্ছি আয়না ফুড কনফারেন্স, আসমানি পর্দা, গালিভারের সফরনামা, রিলিফ ওয়ার্ক, জনসেবাই ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে ইউনিভার্সিটি অনেকে বলতে পারে, না, এখানে ইউনিভার্সিটি কিন্তু বলা হয়নি, এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি। বানানটা কিন্তু এরকম, যদি আমরা ইউনিভার্সিটি বানান কিন্তু এরকম পাই না, কিন্তু ইউনিভার্সিটি এইটা নামটা আসলে উনি সত্যি আবুল মনসুর আহমেদ এভাবেই লিখেছেন। কারণ হচ্ছে যে এই জনসেবা ইউনিভার্সিটি কিন্তু এই কথাটা বলেছেন কিন্তু ব্যঙ্গ করে, কারণ এই যে রচনাটা, এই রচনা কিন্তু হচ্ছে একটা ব্যঙ্গাত্মক রচনা। তো ব্যঙ্গাত্মক রচনার নামটাও কিন্তু উনি লিখেছেন ব্যঙ্গ করে। তো এই জন্যই মূলত ইউনিভার্সিটি না, এটা বেসিক্যালি হচ্ছে ইউনিভার্সিটি, কারণ উনি এখানে নামটাতেও ব্যঙ্গের ছাপ রেখেছেন। তো এই জন্য এটা হচ্ছে জনসেবাই ইউনিভার্সিটি। হুজুর কেবলা, এগুলো হচ্ছে আবুল মনসুর আহমেদের। আর আলাউদ্দিন আজাদের রয়েছে জেগে আছি, ধানকন্যা, অন্ধকার সিঁড়ি, উজান তরঙ্গ, মৃগনাভি, যখন, সৈকত আমার, রক্ত আমার স্বপ্ন। তো তারপর জহির রায়হানের সূর্যগ্রহণ, 21শে ফেব্রুয়ারি, বাঁধ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর, বেদিনী, পাষাণপুরী, ডাকঘর করা, তারিণী মাঝি, নীলকণ্ঠ, ছলনাময়ী, কালো পাহাড়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের, অর্থাৎ বনফুলের, যাকে আমরা বনফুল হিসেবে চিনি, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যে ছদ্মনাম সেটা হচ্ছে বনফুল, আমরা এটা সবাই জানি। তো তার রয়েছে এখানে তন্নি উর্মিমালা, সপ্তমী, দূরবীন ও অনুগামিনী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরি ফুল,
যাত্রাবদল, কিন্নর দল, জন্ম মৃত্যু, রসকলি, বিধু মাস্টার। বিখ্যাত গল্প হচ্ছে পুঁই মাচা, চরিত্র এবং খেন্তি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদেব বসুর অভিনয়, রেখাচিত্র, নতুন নেশা, খাতার শেষ পাতা, হৃদয়ের জাগরণ, অদৃশ্য শত্রু, ভাসো আমার ভেলা, মিসেস গুপ্ত, একটি সকাল এবং একটি সন্ধ্যা। মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসী মামা, প্রাগৈতিহাসিক সরীসৃপ, আজকাল পরশুর গল্প, পাশফেল, বউ, হলুদ পোড়া। সৈয়দ আলী হাসানের শব্দের অনুষঙ্গে, সতত স্বাগত, প্রেম যেখানে সর্বস্ব। সৈয়দ শামসুল হক, আনন্দের মৃত্যু। সৈয়দ শামসুল হক কিন্তু আমাদের বাংলাদেশের একজন সভাকবি হিসেবে ছিলেন, অর্থাৎ সরকার দলীয় কবিকে বেসিক্যালি সভাকবি বলা হয়। উনি মারা গিয়েছেন 16 সালে। তো সৈয়দ শামসুল হক 16 সালে বলতে হচ্ছে 2016 আর কি, 1916 না, 2016। তো সৈয়দ শামসুল হক তার রয়েছে আনন্দের মৃত্যু, শীত বিকেল, রক্ত গোলাপ, তাস, জলের শরীরের গল্পগুলো, প্রাচীন বংশের নিঃসন্তান। হাসান আজিজুল হকের রয়েছে সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, আত্মজা, একটি করবী গাছ। আর হুমায়ুন আহমেদের এখানে গল্পের কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু উপন্যাসের কথা কিন্তু এখানে বলা হয়নি। হুমায়ুন আহমেদের বলা হচ্ছে আনন্দ বেদনার কাব্য, নিশি কাব্য, শীত ও অনন্যার গল্প, এলেবেলে, ছায়াসঙ্গী, জলকন্যা। এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি রশিদ হায়দারের নানকুর বধি, অন্তরে ভিন্ন পুরুষ, তখন, পৌষ থেকে পৌষ, আমার প্রেমের গল্প, মেঘেদের ঘরবাড়ি। শামসুদ্দিন আবুল কালামের রয়েছে দুই হৃদয়ের তীর, অনেক দিনের আশা, শাহের বানু, পথ জানা নেই, মজা গাঙ্গের গান, পুই ডালিমের কাব্য, ঢেউ। শাহিদ আলী জিব্রাইলের ডানা, একই সমতলে। সৈয়দ মুজতবা আলী পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী, ধূপছায়া। সৈয়দ অলিউল্লাহ রয়েছে নয়নতারা, দুই তীর, কাদো নদী কাদো, তরঙ্গভঙ্গ, চাঁদের অমাবস্যা, একটি তুলসী গাছের কাহিনী। মুনির চৌধুরীর কবর, এটা একটা নাটক ছিল। জহির রায়হানের আরেক ফাল্গুন, এটা উপন্যাস। আর সেলিনা হোসেনের নিরন্তর ঘণ্টাধ্বনি। এরপরে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু সাহিত্যকর্ম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে একটু জানবো। 71-এর দিশু হচ্ছে এটা শাহরিয়ার কবিরের। 71-এর পথের ধারে, এটাও শাহরিয়ার কবিরের। সাইদ হাসানের 71-এর উপাখ্যান। তো এখানে একটু মনে রাখতে হবে, তাহলে 71-এর 71, তাহলে 71-এর দিশু শাহরিয়ার কবির, 71-এর পথের ধারে হচ্ছে শাহরিয়ার কবির, এবং 71-এর উপাখ্যান এটা হচ্ছে সাইদ হাসান। আমজাদ হোসেনের উত্তরকাল, মোহাম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ, খুবই গুরুত্বপূর্ণ। আগুনের পরশমণি, আমার বন্ধু রাশেদ, আগুনের পরশমণি, এই দুটারই কিন্তু হচ্ছে সিনেমা রয়েছে, আমরা সবাই কম বেশি দেখেছি। তো আমার বন্ধু রাশেদ এটা মোহাম্মদ জাফর ইকবালের। হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, মোহাম্মদ জাফর ইকবালের আকাশ বাড়িয়ে দাও, আহমেদ সফার মূলত অলাদ চক্র, হুমায়ুন আহমেদের অনিল বাগচির একদিন, এইটারও কিন্তু অনিল বাগচির একদিন এটারও কিন্তু সিনেমা রয়েছে বাংলাদেশে। আমাদের এই অনিল বাগচির একদিন, এটার উপরে একটা সিনেমা রচিত হয়েছে, নির্মিত হয়েছে। হুমায়ুন আহমেদের 1971, আমি বিজয় দেখেছি, এমআর আক্তার মুকুল, শওকত ওসমানের জয় বাংলার জয়, আর জন্ম যদি তব অঙ্গে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যের বেশ কিছু আরও সাহিত্যকর্ম রয়েছে। এখানে একটা একটু মনে রাখতে হবে, আমি বীরঙ্গনা বলছি, এটা হচ্ছে নীলিমা ইব্রাহিম। আর 71-এর ডায়েরি, 71-এর দিনগুলো, 71-এর বর্ণমালা, সবগুলোর মধ্যে কিন্তু 71 রয়েছে। তো এখানে মনে রাখতে হবে যে 71-এর ডায়েরি সুফিয়া কামালের, এবং 71-এর দিনগুলো হচ্ছে জাহানারা ইমাম, এবং 71-এর বর্ণমালা হচ্ছে এমআর আখতার মুকুল। তো এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে।
এরপরে আমরা বেশ কিছু বাংলা নাট্যকার ও নাটকের নাম একটু জানবো। নাট্যকার হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিখ্যাত কিছু নাট্যকার। আর বাংলা সাহিত্যে প্রথম যিনি নাটক নিয়ে আসেন তার নাম তো মাইকেল মধুসূদন দত্ত, এবং প্রথম নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। এটা তো আমি আগেই বলেছি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে পড়তে গিয়ে। তো আমরা এই পর্যায়ে জানবো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, জসিমউদ্দিনের পদ্মার পার, বেদের মেয়ে, কাজী নজরুল ইসলামের আলেয়া, ঝিলিমিলি, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী, ডাকঘর, মুনীর চৌধুরীর কবর এবং রক্তাক্ত প্রান্তর, যেটা আমরা সবাই পড়েছি। আর দীনবন্ধু মিত্রের বিখ্যাত সেই নীল দর্পণ, নীল চাষিদের বিরুদ্ধে, জমিদার দর্পণ, এটাও একটা বিখ্যাত রচনা মীর মোশাররফ হোসেনের। সেলিম আল দীনের কীর্তনখোলা, কেরামত মঙ্গল, মামুনুর রশিদের ওরা কদম আলী, দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায় যাই বলা হয় না কেন, শাহজাহান, মেবার পতন, আর সৈয়দ অলিউল্লাহ বহিপীর, যেটা আমরা সবাই এসএসসিতে অনেকেই পড়েছি। খুবই খুবই মজার নাটক। এরপর আমরা কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম সম্পর্কে জানব। মুকুন্দ দাসকে বলা হয় মূলত হচ্ছে চারণ কবি, এটা তার উপাধি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় হচ্ছে অপরাজেয় কথাশিল্পী, এটা তার উপাধি। শেখ আজিজুর রহমান, উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে শওকত ওসমান, এটা বেসিক্যালি ওনার ছদ্মনাম। বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল তার ছদ্মনাম। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা বাংলার মিল্টন, এটা হচ্ছে ওনার উপাধি। মোজাম্মেল হকের উপাধি হচ্ছে শান্তিপুরের কবি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এটা ওনার উপাধি হচ্ছে স্বপ্নাতুর কবি। বেগম রোকেয়ার উপাধি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত, অনেকেই এই নামটা অনেকেই আমরা জেনে থাকি। সৈয়দ আলী হাসানের ছদ্মনাম হচ্ছে চেনা কণ্ঠ। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আলাওলের উপাধি হচ্ছে কবিগুরু। আর কাজেম আল কুরাইশি, এটা হচ্ছে ছদ্মনাম হচ্ছে কায়কোবাদ। তো কায়কোবাদ নামে বেশি চিনি, মূলত তার আসল নাম হচ্ছে কাজেম আল কুরাইশি। এ পর্যায়ে বাংলা ও অন্যান্য ভাষার যে মহাকাব্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, কায়কোবাদের মহাশ্মশান, নবীন চন্দ্র সেন পলাশীর যুদ্ধ, যোগীন্দ্রনাথ বসু পৃথ্বীরাজ, বাল্মীকির রামায়ণ, ভার্জিল ইনিড, মিল্টন প্যারাডাইস লস্ট, বেদব্যাস মহাভারত, এবং হোমার হচ্ছে ইলিয়ড ও ওসিরি। এরপরে আমরা কতিপয় প্রাচীন গ্রন্থ ও প্রণেতার সম্পর্কে একটু জানব। যেমন হচ্ছে বেদব্যাস, মহাভারত, বাল্মীকির রামায়ণ, ইবনে বতুতা, কিতাবুর রেহালা, বানভট্ট, কাদম্বরী, কালিদাস, রঘুবংশম, কৌটিল্য, অস্ত্রশস্ত্র, রাজা বল্লাল সেন হচ্ছে তার দানসাগর। এরপরে আমরা কতিপয় উক্তিসমূহ, এখানে আমরা অনেকগুলো উক্তি দেখতে পাচ্ছি। তো উক্তিগুলো হচ্ছে, যেমন আমি বেশ কিছু উক্তি এখানে পড়ে শোনাচ্ছি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। সে এক পদ্ম, তার 64খানা পাখনা, চর্যাপদ থেকে নেওয়া হয়েছে। চর্যাপদের উক্তি, বিশ্বপিতা স্ত্রী ও পুরুষের কেবল আকারগত কিঞ্চিৎ ভেদ সংস্থাপন করিয়াছেন মাত্র, মানসিক শক্তি বিষয়ে ন্যূনাধিক স্থাপন করেন নাই, ন্যূনাধিক্য স্থাপন করেন নাই। অতএব বালকেরা যেরূপ শিখতে পারে বালিকারা সেরূপ কেননা পারিবে, এটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। তো এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা মূলত হচ্ছে একটু অন্যরকম, তবে রবীন্দ্রনাথের গুলো বেশ গুরুত্বপূর্ণ। যেমন যে মরিতে জানে সুখের অধিকার তারই, যে জয় করে ভোগ করা তাকেই সাজে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা আরও একটি দেখতে পাচ্ছি, যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না, তাহার সুখের জন্য ভগবান ঘরের মধ্যে
এত স্নেহের আয়োজন কেন রাখিবেন, এটা হচ্ছে রবীন্দ্রনাথের ছিল এই উক্তিটা। এরপর আবুল মনসুর আহমেদের হচ্ছে শিক্ষার স্ট্যান্ডার্ড মানে জ্ঞানের স্ট্যান্ডার্ড, মিডিয়ামের স্ট্যান্ডার্ড নয়। আবুল মনসুর আহমেদের আরও রয়েছে বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়। এই দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজভয়, মৃত্যু ভয়, আর দীনপ্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এটা রবীন্দ্রনাথের ছিল। রাজনীতিবিদদের কামড়াকামড়ির দায় রাজনীতির নয়, বরং বুর্জুয়ার কাঠামোর নড়বড়ে গঠনই রাষ্ট্রের 12টা বাজিয়ে দেয়। এটা হচ্ছে সংস্কৃতি ভাঙা সেতু থেকে আখতারুজ্জামান ইলিয়াসের। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেলিন, এটা ছিল সুকান্ত ভট্টাচার্যের। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যাই যাই যাই, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তরবারি গ্রহণ করতে হয় উচ্চ শিরে উদ্ধত হস্ত তুলে, মালা গ্রহণ করতে হয় উচ্চ শিরে অবনমিত করে, উদ্ধত হস্তযুক্ত করে ললাট উদ্ধত হস্তযুক্ত করে ললাট ঠেকিয়ে। এই উক্তিটা ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের। আর বামন চিনি পৈতা প্রমাণ বামনে চিনি কিসেরে, এটা মূলত হচ্ছে লালনের একটা গান, পরবর্তীতে কবিতা আকারে আসে। কবিতার মধ্যে কিন্তু আমরা মূলত চলিত ভাষায় পাই, কিন্তু লালন কিন্তু মূলত এই ভাষায় লিখে গিয়েছিলেন। তো এটা লালনের একটা বিখ্যাত উক্তি। এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি, যেমন সংসারে অসাধুর মধ্যে প্রভেদ, এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট, এটা হচ্ছে সমস্যা পূরণের মধ্যে থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপর মধ্যবর্তিনী থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ একদিন পূর্ণিমা রাত্রি জীবনে যখন জোয়ার আসে, তখন একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে, জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে। আর হচ্ছে মধ্যবর্তী থেকে আরো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। মনে যখন একটা প্রবল আনন্দ, একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয়, তখন মানুষ মনে করে আমি সব পারি, তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে। এটাও কিন্তু মধ্যবর্তী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি উক্তি আমরা দেখতে পাচ্ছি, সংসারের কোনো কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভালো বই লিখিবে, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। এবং যে ছেলে চাবা মাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে, সে নিতান্ত দুর্ভাগা। তো ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনো কালে সুখী হতে পারে না, এটা হচ্ছে কর্মফল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এখানে আমরা অনেকগুলো উক্তি পড়ে ফেললাম। এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে খ্যাতির সম্বল অল্প, তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা অনেকগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথগুলো একটু বেশি বেশি পরীক্ষায় আসে আর কি। তো বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই, এটা কাজী নজরুল ইসলামের। রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি আমরা পড়ছি, যেন হাক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে, পূর্ণ স্রোতের ডাকাতি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে, কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্য বকুনি। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। এবং কাজী নজরুল ইসলামের আরো একটা পড়ছি, এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি উক্তি, কি পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি। তো আমরা বিখ্যাত বেশ কিছু উক্তি পড়ে ফেলেছি। তো এই উক্তিগুলো যদি আপনারা পড়েন অথবা এর সাথে যদি আরও যুক্ত করেন, তাহলে আশা করি আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি সহজ হবে আশা করি। এবং আমরা এখানে আরও বেশ কিছু উক্তি দেখতে পাচ্ছি,
এখানে কর্মফল, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল থেকে, শেষের কবিতা থেকে, চোখের বালি, বিভিন্ন থেকে আরও বিভিন্ন এখানে উক্তি দেখতে পাচ্ছি। তো এই উক্তিগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি এই উক্তিগুলো যদি আপনারা খুব ভালো করে পড়ে ফেলেন তাহলে পরে আপনাদের জন্য অনেক অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন কমন করতে অনেক বেশি সহজ হবে আশা করি। তো যারা এতক্ষণ ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ক্লাসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।